আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। পালিয়েছিলেন গুলশানে এক ব্যবসায়ীর বাসায়। বন্যার পানিতে ভেসে যাওয়া শত শত মানুষকে ড্রাম ও কলাগাছের ভেলায় উদ্ধার করেন এক কারখানার কর্মীরা। টিএসসির গণত্রাণ কর্মসূচিতে 8.25 কোটি টাকা সংগ্রহ। ড্রোন দিয়ে তল্লাশি। নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার ভস্মীভূত ভবন থেকে কারো মরদেহ উদ্ধার হয়নি। এবং $54 কোটি কমলা হ্যারিসকে দিলেন মার্কিন সমর্থকরা। ভোটের দৌড়ে হোঁচট ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান 1 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর নিহতের মামলায় তিনি গ্রেফতার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী এবং শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে 2টি হত্যা মামলা করা হয়েছে। এর আগে 22 আগস্ট টিপু মুন্সি, তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করা হয়। দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্টি হতে যাওয়া এই লঘুচাপটি সর্বোচ্চ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে ভারতের দিকে চলে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে যখন একে একে পানির নিচে তলিয়ে যাচ্ছিল ঘরবাড়ি, তখন বানভাসী মানুষদের বাঁচাতে প্রথম জীবনের ঝুঁকি নিয়েছিল পিএইচপি শিল্প গ্রুপের কর্মীরা। ছাগলনাইয়ার নিজ কুঞ্জরায় অবস্থিত পিএইচপি শিল্প গ্রুপের কয়েকশো কর্মী বন্যার শুরুর দিকে কলাগাছ ও ড্রামের ভেলায় উদ্ধার অভিযান শুরু করে পানিবন্দীদের। ফেনীর ছাগলনাইয়া থেকে ফিরে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ভারতের ত্রিপুরা রাজ্যের খুব কাছে ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউনিয়নের নিচকুঞ্জরা এলাকা। 22 আগস্ট এখান দিয়ে ফেনী ও মহুরী নদী হয়ে উজানের পানি ঢুকছিল হু হু করে। ক্রমেই পানিতে তলিয়ে যাচ্ছিল বাড়িঘর সহ সব স্থাপনা। সেই সময় আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় একমাত্র বন্যামুক্ত ছিল দেশের অন্যতম শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলির ইন্টিগ্রেটেড স্টিল মিলস কারখানা। চারিদিকে বন্যার এমন ভয়াল রূপ দেখে উদ্ধার কাজে নেমে পড়েন ওই প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী ও কর্মকর্তা। একটা ভেলা বানানো হয়েছিল বেশ কিছু, এরপর হচ্ছে কলা গাছ দিয়ে বেশ কিছু ভেলা বানানো হয়েছিল। এগুলো দিয়ে আমরা পানি যখন ইনক্রিজ হচ্ছিল তখনই এই গলা পর্যন্ত পানি হয়ে যাচ্ছে, ওই সময় আমরা এগুলো দিয়ে রিস্ক নিয়ে উদ্ধার করছি। যখন ভিতরে যাচ্ছিলাম ওখানে কিছু লোক বলতেছে একটা চর আছে এখানে নদীর ওই পারে, এটা হচ্ছে রুরাল এরিয়া, ওখানে যাওয়া পসিবল না। তো আমরা দুজন ওই রিস্ক নিয়ে গেছিলাম, আরো বুটের সহকর্মী কিছুজন ছিল। তো ওখান থেকে আপনার অনেক মানুষ উদ্ধার করছি, বিশেষ করে মহিলা, ছোট বাচ্চা, এদেরকে এনে আমরা এখানে রেল লাইন পার করে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অবস্থান দিয়েছি। বড় বোট যেটা সেটাতে এক বোর্ডে 22 জন 25 জন করে নিয়ে আসছে। ছোট একটা বোট যেটা স্পিড সেটা আমাদের 7 জন 8 জন করে নিয়ে আসছে উদ্ধার কাজ। ইভেন আমাদের বোট 22 কিলোমিটার 26 কিলোমিটার পূর্ব দিকে দূরবর্তী অঞ্চলে যায় উদ্ধার কার্যক্রম চালিয়েছে। কয়েকদিন ধরে চলা উদ্ধার অভিযানে যুক্ত হয় চট্টগ্রাম থেকে পিএইচপি ফ্যামিলির পাঠানো 7টি নৌকা। উদ্ধার করা হয় গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ সহ শত শত মানুষ।
দুঃসময়ের সেই বর্ণনা উঠে আসে উদ্ধার হওয়া মানুষদের মুখে। ঘরে যখন হাঁটু সমান পানি হয় তখন আমরা মনে করছি পানি চলে যাবে, তখন দেখতেছি খালি বাড়তেছে। পরের দিন সকালে দেখি একবারে গলা সমান পানি হয়ে গেছে। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেক মানুষের যোগাযোগ করছি, কেউ আমাদেরকে উদ্ধার করতে চায় নাই। তখন আমরা পিএসপির লোক যখন মাইকিং করছে উদ্ধারের কাজে, তখন ওনাদেরকে আমরা ডাকি, ওনারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। তারা প্রত্যেকটা বাড়িতে বোট নিয়ে আমাদেরকে বাঁচিয়ে আনছে। উদ্ধারের পর তাদের আশ্রয় দেয়া হয় পিএইচপির ওই প্রতিষ্ঠানের 5 তলা আবাসিক স্থাপনা এবং বিভিন্ন অফিসে। পানি তো হু হু করি ঘরে ঢুকে গেছে, আমরা ঘর তুমি বার হয়ে গেছি, আমরা বাড়ি জারি যাই যদি এখানে হিন্দার কাপড় কিনতে হইতাম না, শুধু পরনের যে কাপড়টা ওটা ছাড়া আর কিছু আনতে পারে না। এখন যে যাই কোনো জায়গায় আমরা মাথা গোছাই, বাচ্চার মাথাটা গোছাই রাখবো, এই জায়গা আমাদের নাই, আমরা একদম নিঃশ্বাস সর্বহারা। জীবন বাঁচলেও এখন কিভাবে শুরু হবে নতুন জীবনের পথ চলা, সেই চিন্তায় শঙ্কিত ফেনীর এই বানভাসী মানুষেরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে লক্ষ্মীপুর বন্যা উপদ্রুত এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন তিনি। লক্ষ্মীপুরের বেশিরভাগ গ্রামের অবস্থা কিন্তু এখন এরকম, উঠোনের মধ্যে ক্রমসমান পানি এবং অনেকের ঘরে কিন্তু পানি ঢুকে গেছে, যাদের ঘর একটু বেশি নিচু। এবং এখানে মানুষের দুর্ভোগের পাশাপাশি কিন্তু গবাদি পশুর দুর্ভোগ অনেক বেড়েছে। আমরা দেখেছি তাদের যে খাবার, খড়ের গাদা থেকে শুরু করে সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে। এর ফলে যেটা হয়েছে, গরুর ঘরও যেহেতু পানির নিচে রয়েছে, এর জন্য কিন্তু পানিতেই গরু রাখতে হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন গৃহস্থের সাথে, তার যে সার্বিক পরিস্থিতি সেটা কেমন এই বন্যায়, সেটা একটু জানার চেষ্টা করব। মুরব্বী, আপনার গরু আছে? আমার 4টা গরু, 2টা ছাগল। আজকে 1 মাসের উপরে পানির নিচে আমরা বসবাস করতেছি। গরুগুলো ঠান্ডা ধরে গেছে, খাওয়া দাওয়ার বহুত কষ্ট, চুলের সাংকি সব ডুবে গেছে। আমরা বহুত কষ্টের ভিতরে আছি স্যার। উপরের লেভেলে তো কোনো লোক আমাদের একটু সাহায্য সহযোগিতা করে নাই। আমরা এখন আপাতত স্কুলে সিয়ামুড়ি দিচ্ছে, সেগুলো খাই জীবন যাপন কাটাইতেছি। আর গরুগুলারে কোন রকমে এই হানের ভিতরে রাখি, ফাতা ঠাতা এই কাঁচরা কুচরা দিয়ে খাওয়াইতেছি আর কি। কোনো না, গরু একটা ছেড়াইতেছে আর 2টা মোটামুটি সুস্থ আছে। এই বহুত অসুবিধার ভিতরে আছি গরু লইয়ে। দর্শক, যেমনটা শুনতে পারলেন যে এখানে গরুগুলো কিন্তু পানির মধ্যে থাকতে থাকতে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। শুধু গবাদি পশু নয়, মানুষ যারা আছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। কারণ এখানে পানি কিন্তু দীর্ঘদিন যাবৎ অবস্থান করছে, পানি নেমে যাচ্ছে না। তবে আস্তে আস্তে নামতে শুরু করলেও সেটার গতি যে খুব বেশি তাও কিন্তু না। তো পুরোপুরি পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত এই দুর্ভোগ কাটিয়ে ওঠা তাদের জন্য একটু কষ্টসাধ্য, এবং তাদের এখন প্রয়োজন পর্যাপ্ত গোখাদ্য এবং নিজেদের খাদ্য এবং ঔষধ সরবরাহ করা। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথ থেকে এখন পর্যন্ত সর্বমোট সংগ্রহ হয়েছে 7,78 লাখ টাকা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এদিকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ কনসার্ট ফর ফ্লাড ভিকটিমের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে সংগ্রহ হয়েছে প্রায় 6 লাখ টাকা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দিন পেরিয়ে রাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তখনও নির্ঘুম। অদম্য শিক্ষার্থীদের চোখে মুখেও স্পষ্ট, যত বাধা তত ঐক্য। এবারের ভয়াবহ বন্যা শুরু থেকেই ত্রাণ সংগ্রহ করে তা যথাযথভাবে পৌঁছে দিতে বিরামহীন কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই তো গত 7 দিনের ত্রাণ সংগ্রহের সব তথ্য জানাতে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করেন আবু বাকের রিফাতরা। গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। আমাদের মূলত ব্যয়গুলো হয়েছে শুকনো খাবার ক্রয় করার ক্ষেত্রে, এবং আমরা যে সামগ্রীগুলো সেই খাবারের সাথে একটা পরিবারের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণে আমরা যে প্যাকেজগুলো তৈরি করেছি সেইটার ভিত্তিতে। এরই মধ্যে বন্যা দুর্গত এলাকায় পাঠানো হয়েছে ত্রাণ বোঝাই করা 82টি ট্রাক। খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসনের সহায়তায় গণরান্নার কর্মসূচি চলছে বলেও জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। গণরান্না কর্মসূচির অংশ হিসেবে আমরা বিশাল সংখ্যক খাদ্য পাঠানোর পরিকল্পনা করছি। সেটি হতে পারে 1 লাখ মানুষের জন্য
এক বেলা খাবারের আমরা ব্যবস্থা করতে পারবো। এদিকে বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামে কনসার্টের আয়োজন করেছে জগন্নাথ ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। এই সকলের প্রচেষ্টা মিলেই, সকলের সমন্বয়ে আমাদের যে প্রাপ্ত অর্থ, এটাই আমরা বন্যা কবলিত মানুষদের সাহায্যার্থে পাঠিয়ে দেব। আমি লাস্ট যখন জানি তখন 5 লাখ টাকা মতো ছিল, হোপফুলি এটা আরো বেশি। কনসার্টে টিকিটের মূল্য ধরা হয় 250 টাকা, যেখানে বিনা পারিশ্রমিকে মঞ্চ মাতিয়েছেন শিরোনামহীন অ্যাভয়েড রাফা সহ স্বনামধন্য 11টি ব্যান্ড দল। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। গ্রাহকের স্বার্থে এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনজুর। আইনি প্রক্রিয়ায় এস আলমের সম্পদ বিক্রি করা হবে জানিয়ে তাদের সম্পদ ব্যবসায়ীদের না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা রাখার অনুরোধ জানান গভর্নর। এ সময় দুর্বল ব্যাংক থেকে টাকা উত্তোলনে গ্রাহকদের ধৈর্য ধরার কথা বলেন তিনি। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধা নিয়ে সাম্রাজ্য গড়ে তোলেন চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে এস আলম। প্রভাবশালীদের সহায়তায় নিজেদের মালিকানায় নেন ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক। এসব ব্যাংক থেকে নামে বেনামে 2 লাখ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার বেশিরভাগই পাচার করে গ্রুপটি। ইসলামী ন্যাশনাল ব্যাংকের পর সবশেষ 28 আগস্ট একদিনে এস আলম বলে মুক্ত হয় আরও 2টি ব্যাংক, গ্লোবাল ও ইউনিয়ন। নতুন পরিষদ ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের কারণে বর্তমানে অর্থ লুটপাট করতে না পেরে সম্পত্তি বিক্রিতে মরিয়া এস আলম। এই বাস্তবতায় সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে এমন প্রশ্নের জবাবে গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই, যেটুকু পাওয়া যায়। অতিরিক্ত মুনাফার আশায় 1.5 দশকে অনেক দুর্বল ব্যাংকে আমানত রাখেন গ্রাহকরা। এখন অনেকেই একসাথে বড় অঙ্কের টাকা সংগ্রহে ব্যস্ত। আমানতকারীদের টাকা যেন নষ্ট না হয় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। ব্যাংকগুলো তো এমনি ভালনারেবল ছিল, একটু 2% বেশি দিয়েছে, সেই কারণে আপনারা রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না, এখন ধৈর্য ধরতে হবে, যাতে আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে। নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। কোনো ধরনের ম্যালপ্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। বাংলাদেশ ব্যাংকে সুশাসনের ঘাটতি ছিল জানিয়ে গভর্নর জানান, এখন তা নিশ্চিত করা হবে। টাকা ছাপিয়ে আর কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, নতুন করে ডলার বিক্রি করা হবে না, এতে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় ৪র্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। গতকাল বিকেলে ড্রোনের মাধ্যমে ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি আগুনে ভস্মীভূত 6তলা ভবনটির অবস্থা পরীক্ষা করেছেন। পোড়া ভবনটির উপরের ফ্লোর এরই মধ্যে ধসে পড়েছে বলে দেখেছেন তারা। পুরো ভবনটি দেবে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এদিকে কারখানার সামনে এখনও নিখোঁজ 173 জনের স্বজনরা আহাজারি করেছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের কোনো মরদেহ উদ্ধার করতে পারেনি। এখনও ভবনটির বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক একটি তদন্ত টিম গঠন করেন। ওই কমিটিকে আগামী 10 দিনের মধ্যে তদন্ত করে আগুন লাগানোর কারণ জানাতে বলা হয়েছে। গত সোমবার রাতে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানা লুটপাট করতে গিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভেতরে বেশ কিছু মানুষ থাকা অবস্থায় পুরোপুরি পুড়ে যায় 6তলা ভবনটি। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট 31 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা অভিযোগ করেন, ওই ভবনের ভেতরে যাওয়া 173 জন নিখোঁজ রয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আরেক ধাপ এগিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এক মাসে তার নির্বাচনী প্রচার তহবিলে রেকর্ড $54 কোটি দিয়েছেন সমর্থকরা। এখন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জয়ের আগেই মোটামুটি বিজয় উৎসব শুরু হয়ে গেছে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার শিবিরে।
কর্মীরা আছেন খোশ মেজাজে, তাদের সাথে নিয়ে সাঁজ রবে ছুটছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট এই প্রার্থী, যাকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আশা করছেন সমর্থকরা। I believe that unity will bring us all together, all races, all religions. Kamala Harris as the nominee for the presidency, and it's amazing. A serious candidate for president and a black woman at that, it probably would bring her so much joy. নির্বাচনী প্রচারের জন্য এক মাসে $54 কোটি বেশি পেয়েছেন হ্যারিস। এত বড় নির্বাচনী তহবিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রার্থীর জন্যই হয়নি। None of us has to fail for all of us to succeed. And that in unity there is strength. Never let anyone tell you who you are. You show them who you are. 5 নভেম্বর হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে কমলা হ্যারিসকে গালিগালাজ দিয়ে মাঠ গরমের চেষ্টা করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফল হয়েছে উল্টো, তার নির্বাচনী তহবিলে জমা পড়েছে $33 কোটি। ধাক্কা খেয়েছেন ট্রাম্প। রানিং মেট টিম ওলাজের জনপ্রিয়তা শক্ত প্রচার অভিযানই কমলাকে অনেক দূর এগিয়ে দিয়েছে বলে মনে করছেন মার্কিন ভোটাররা। জনমত জরিপেও ট্রাম্পের চেয়ে 7 পয়েন্টে এগিয়ে আছেন কমলা হ্যারিস। নির্বাচনী প্রচারণায় এমন সব এলাকায় তিনি যাচ্ছেন যেখানে এর আগে আর কোনো প্রেসিডেন্ট প্রার্থী যাননি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। নানা আয়োজনে নিউ ইয়র্কের নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক এর অভিষেক সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে বিপুল সংখ্যক আমেরিকা প্রবাসী নারায়ণগঞ্জবাসীর উপস্থিতিতে অভিষিক্ত হন নতুন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ আর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন মোস্তফা জামাল টিটু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামাল হোসেন টিটু। অভিষেক অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটি নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত আলোচনা সভার পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এতে অংশ নেন দেশ ও প্রবাসের শিল্পীরা। জানাবো পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে লস পালমাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। আগের 2 ম্যাচের একটিতে জয় আর একটিতে ড্র করে কার্লো আঞ্চেলোতির দল। তাতে পয়েন্ট টেবিলের 6-এ আছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। অন্যদিকে পালমাসের অবস্থান 17-তে। দুদলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ফেভারিট হিসেবেই খেলতে নামবে লা ব্লাঙ্কোরা। সবশেষ 5 সাক্ষাতের কোনোটিতেই হারেনি রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না জুড বেলিংহাম। রাত 1টায় মাঠে নামবে দুদল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে আজ বিকেলে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ সভা। প্রথমবারের মতো দায়িত্ব নিয়ে বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ফারুক আহমেদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন বেশ কয়েকজন পরিচালক। এই সভায় তারা পদত্যাগ করতে পারেন অথবা টানা 3 বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পদ হারাবেন তারা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হতরু সিংহের ব্যাপারেও আসতে পারে নতুন সিদ্ধান্ত। বোর্ডের সাব কমিটিগুলোর দায়িত্ব বন্টন এবং পুনর্বিন্যাস হওয়ার কথাও রয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছে র্যাব। পালিয়েছিলেন গুলশানে এক ব্যবসায়ীর বাসায়। বন্যার পানিতে ভেসে যাওয়া শত শত মানুষকে ড্রাম ও কলা গাছের ভেলায় উদ্ধার করেন এক কারখানার কর্মীরা। টিএসসির গণত্রাণ কর্মসূচিতে $8.25 কোটি সংগ্রহ। ড্রোন দিয়ে তল্লাশি। নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানার ভস্মীভূত ভবন থেকে কারো মরদেহ উদ্ধার হয়নি। এবং $54 কোটি কামালা হ্যারিসকে দিলেন মার্কিন সমর্থকরা। ভোটের দৌড়ে হোঁচট ট্রাম্পের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।